গ্রামের একটি গরিব ছেলে যে ইটভাটায় গিয়ে মাথায় করে ইট বয়ে নিয়ে যেত, অন্যের জমিতে কাজ করত, এমনকি শহরে এসে ফুটপাতে রাত কাটিয়ে লোকের গাড়ি ধুয়ে দিত, ঝাড়ুদারের কাজ করত, প্রত্যন্ত গ্রামের সেই গরিব ছেলেটি এক সময় হয়ে উঠল একজন কোটিপতি ব্যবসায়ী। কেমন করে গ্রাম থেকে এসে কলকাতার ফুটপাতে শুয়ে থাকা একটি ছেলে কোটিপতি বিজনেসম্যানে পরিণত হলো, কিভাবে এটা সম্ভব হলো, সমস্ত কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামের ছেলে রাজু। 2012 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। রাজু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার রেজাল্ট ভালো না হলেও পাশ করেছে ভালোভাবেই। লোকে যে যাই বলুক, রাজু এতেই খুশি। কারণ পড়াশোনা তার ভালো লাগে না বলে মন দিয়ে পড়াশোনা করেইনি, তাই যা নাম্বার পেয়েছে সেটাই অনেক। রাজুর আর পড়াশোনা করার ইচ্ছা নেই, তাই বাবা যখন বলে দিল তাকে আর পড়াতে পারবে না, রাজু কোনো প্রতিবাদ করেনি, কারণ তার তো ভালোই হলো। তবে তার বাবা এও বলে দিয়েছে, আমার সাথে হোক বা তোর দাদার সাথে হোক, কাজে যেতে শুরু কর, তাতে দুটো পয়সা হবে, সংসারের আয় বাড়লে খাওয়া পড়া একটু ভালো জুটবে। রাজু খুশি মনে দাদার সাথে কাজে যেতে শুরু করলো। তার দাদা ইটভাটায় কাজ করে, মাথায় করে ইট বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। রাজু ওই একই কাজ শুরু করলো। মাথায় করে ইট বইতে তার বেশ কষ্ট হলো, কিন্তু দিনের শেষে যখন মজুরি পেল সে খুব খুশি হলো। সেখানে 2-4 দিন কাজ করেই বুঝতে পারলো তার বেতন যেমন 100 টাকা, তার দাদা 4 বছর করছে, তারও বেতন 100 টাকা। তার বাবার বয়সী মহেশ কাকা 20 বছর ধরে একই কাজ করছে, তারও বেতন 100 টাকা। তার মানে সেও যদি 10 বছর 20 বছর কাজ করে, তার বেতনও কিন্তু সবার সাথে সমানই থাকবে। রাজু বাবার সঙ্গে মাঠে কাজ করতে গিয়েও দেখলো একই জিনিস। 1 বছর কাজ করুক, 5 বছর কাজ করুক আর 10 বছর কাজ করুক, একই মজুরি। সে এই জিনিসটাকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারলো না। সে বুঝতে পারলো 20 বছর পরও তার মজুরি একই থাকবে। শুধুমাত্র সরকারি নিয়ম অনুসারে আজকের মজুরি হয়তো 10 বছরে যেটুকু বাড়বে সেটুকুই সে বেশি পাবে, তার বেশি কিছু নয়। রাজু তাদের গ্রামের কিছু অভিজ্ঞতা সম্পন্ন লোকের সাথে কথা বলে বুঝতে পারলো চাষবাস বা এ ধরনের কাজে এই সিস্টেম। কারণ 1 বছর কাজ করা আর 5 বছর কাজ করার লোকের কাজের পরিমাণ এবং গুণগত মান একই। একমাত্র শহরের কলকারখানা বা কোনো সরকারি বেসরকারি অফিস বা দপ্তরে কাজ করতে করতে যখন অভিজ্ঞতা বাড়ে, তখন বেতন বৃদ্ধি হয় বা প্রমোশন হয়। রাজু চিন্তা করে দেখল তার পক্ষে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন, কারণ তার পড়াশোনা বেশি নয় আর রেজাল্টও খুব ভালো নেই। তাই তার কাছে একমাত্র সুযোগ শহরে গিয়ে কোনো কলকারখানায় কাজ খুঁজে নেওয়া। রাজু তাই বাড়িতে বলল সে শহরে যাবে কাজ করতে। রাজুর বাবা তেমন কিছু না বললেও মা বলল, না বাবা, এত দূরে শহরে যেতে হবে না। তাই তার মন খারাপ হয়ে গেল এবং দাদার সাথে বা বাবার সাথে কাজে যেতে থাকলো। কয়েকদিন পর সে নিজে মনে মনে বলল, এইভাবে কাজ করে গেলে হবে না, তাকে কিছু একটা করতেই হবে। সে শহরে একবার যাবেই, যদি কিছু নাই হয় আবার ঘুরে আসবে, ঘুরে এসে এই একই কাজ করবে। এই কাজ তো আজও আছে, কিছুদিন পরেও পাবে। তাই একদিন ভোরবেলায় কাউকে কিছু না বলে একটা ছোট্ট ব্যাগে স্কুল সার্টিফিকেট ও নিজের 2-1 জামা কাপড় ভরে নিয়ে বেরিয়ে পড়ল কলকাতা শহরের উদ্দেশ্যে। বাড়িতে একটা চিঠি লিখে রেখে এলো, আমি শহরে কাজ করতে যাচ্ছি, খোঁজার চেষ্টা করো না, কিছুদিন পর আমি নিজে বাড়ি এসে দেখা করে যাব। তারপর ভোরবেলায় বাসে করে মেদিনীপুর টাউন, সেখান থেকে ট্রেন ধরে হাওড়া, হাওড়া থেকে বাসে উঠে গঙ্গা পেরিয়ে পৌঁছে গেল সে কলকাতায়। এখানে সেখানে কাজ খুঁজতে শুরু করলো। সন্ধে হয়ে আসতেই তার শরীর ক্লান্ত লাগছে। মনে পড়লো তাকে কোথাও শুয়ে রাত কাটাতে হবে, রাতে তো আর জেগে বসে থাকতে পারবে না। তাই রাজু আবার বাস ধরে গেল হাওড়া স্টেশনে। সেখানে রাতে ঘুমিয়ে সকালে একটু বেলা হতেই আবার কলকাতা শহরে কাজ খুঁজতে শুরু করলো। সারাদিন হন্যে হয়ে ঘুরতে থাকলো, কোথাও কোনো কাজ পেল না। আজ আর সে হাওড়া স্টেশন যাবে না, রাতে ফুটপাতেই কোথাও শুয়ে পড়বে। কিন্তু পরের দিনও কোনো কাজের ব্যবস্থা হলো না।
রাতে রাজু ফুটপাতের হোটেলে খেয়ে ফুটপাতেই শুয়ে পড়ল ও সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। সকালে রাজু ঘুম থেকে উঠে ভাবতে লাগলো আজকে কোথায় কোথায় যাবে। আজ 3 দিন ধরে সে হাওড়া স্টেশনে বা কলকাতার ফুটপাতেই রাত কাটিয়েছে, তাই আজ যে করেই হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এইভাবে চলতে থাকলে তো তার কাছে যে টাকা আছে সেটা শেষ হয়ে যাবে। টাকার কথা মনে পড়তেই নিজের অজান্তেই হাত চলে গেল টাকার কাছে, কিন্তু পকেটের বাইরে হাত দিয়ে চমকে উঠল, কি সর্বনাশ, তার টাকা নেই। তার মানে তার টাকা চুরি হয়ে গেছে। বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইল। তার তো সব স্বপ্ন শেষ হয়ে গেল। কলকাতায় এসে চাকরি করা, বড় হওয়া, সব তো শেষ। এখন কি করবে সে? রাজু তাই ঠিক করলো বাড়ি ফিরে যাবে। তা না হলে তার কাছে তো টাকা নেই, তাকে তো না খেয়ে মরতে হবে। কিন্তু বাড়ি যেতেও তো টাকা লাগবে। তবু সে বাড়িই যাবে ঠিক করলো। বেশি ভাবনা চিন্তা না করে সে একটা হাওড়া যাওয়ার বাসে উঠে পড়ল বাড়ি যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর বাস কন্ট্রাক্টর তার কাছে ভাড়া চাইলে রাজু বলল, আমার সমস্ত টাকা চুরি হয়ে গেছে, আমি ভাড়া দিতে পারবো না। বাস কন্ট্রাক্টর রেগে বলল, সকালবেলায় ফ্রিতে যাবার ফোন দি, টাকা দাও, না হলে বাস থেকে নেমে যাও। রাজু বলল, আমি সত্যি বলছি, আমার কাছে একটা টাকাও নেই, যা ছিল চুরি হয়ে গেছে, তাই আমাকে দয়া করে হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে চলুন। কিন্তু বাস কন্ট্রাক্টর তার কথা বিশ্বাস করল না। বাস দাঁড় করিয়ে রাজুকে মাঝপথে নামিয়ে দিল। রাজু নেমে ফুটপাতেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিছুক্ষণ বসে থেকে সে ভাবল, কুলিগিরি মুটেগিরি যে করেই হোক তাকে কিছু টাকা রোজগার করতেই হবে। কিছু টাকা পেলে সে আরো কয়েকদিন কলকাতায় থেকে চেষ্টা করার কথা ভাবতে পারবে, অথবা গাড়ি ভাড়ার টাকাটা হয়ে গেলে সে বাড়ি ফিরতে পারবে। সে বুঝতে পারল তার খিদেও পেয়েছে, কিন্তু কিছু করার নেই। পকেটে একটা টাকাও নেই। কোনো দোকানে সকালবেলায় ফ্রিতে খেতে চাইলে যদি অপমান করে, ঘাড় ধাক্কা দেয়, তাই সে এদিক সেদিক করে ফুটপাত ধরে হাঁটতে থাকলো, যদি কিছু ব্যবস্থা করা যায়। রাজু বুঝতে পারল এ রাস্তায় বাস যায় না। দুপাশে ফ্ল্যাট বাড়ির বিল্ডিং, সব বিল্ডিং এর নিচের ফ্লোর পার্কিং জোন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়া মাঝে মধ্যে দু একটা দোকানপাট। কিছু দূর এগিয়ে যাওয়ার পর এক জায়গায় তার কানে এলো, এই কালু, আমার গাড়িটাও আজ ধুয়ে দিস। গাড়ি পরিষ্কার করতে করতে আরেকজন উত্তর দিল, না বাবু, আজকে আর সময় হবে না। ভদ্রলোক বললেন, আরে আমার দূরে একটা জায়গায় যাওয়ার আছে, যদি সময় হয় পরিষ্কার করে দিস। ঠিক তখনই আরেকজন আবাসন থেকে বেরিয়ে আসার সময় বলল, আরে কালু, আজ এসেছিস তুই, আমার গাড়িটাও পরিষ্কার করে দিস, কাল খুব নোংরা লেগে গেছে। কালু বলল, আপনার তো কালই পরিষ্কার করে গেলাম। ভদ্রলোক বললেন, হ্যাঁ, তাহলেও যদি সম্ভব হয় আজকেও করে দিস, আর ওপরে গিয়ে পয়সা নিয়ে নিস। ভদ্রলোক দুজন চলে যেতেই গজগজ করতে করতে কালু নিজের মনেই বলল, আমার এমনিতেই আজ সময় নেই, তার উপরে সবাই বলছে গাড়ি ধুয়ে দিতে। রাজু গেটের সোজাসুজি ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। এখন সে কালু নামের লোকটির কাছে গিয়ে বলল, কাকু, তোমার মনে হচ্ছে খুব কাজের চাপ, তুমি কি আমাকে কাজে নেবে? কালু বলল, আরে আমি লোকের কাজ করে খাচ্ছি, তোকে আমি কি করে কাজে নেব? রাজু বলল, এই যে এখন গাড়ি ধোয়ার কাজের চাপ। হ্যাঁ, সে আজকে চাপ আছে, কিন্তু রোজ রোজ তো আর থাকে না। রাজু বলল, ঠিক আছে, আজকের দিনটা অন্তত আমাকে তোমার সাথে কাজে নাও, তার বিনিময়ে যাই হোক কিছু টাকা দিও, যাতে আমি কিছু খাবার কিনতে পারি, কারণ আমার কাছে কোনো টাকা নেই, সব চুরি হয়ে গেছে। কালুর কাজের চাপ রয়েছে, কাজ করতে পারলে দুটো পয়সা হবে। আর রাজুকে দেখে তার মায়া হলো, তাই বলল, ঠিক আছে, আমার সাথে কাজে লেগে পড়। এরপর রাজু তার সাথে জল ও কাপড় দিয়ে গাড়ি পরিষ্কার করতে শুরু করলো। ঘন্টাখানেকের মধ্যেই কাজ হয়ে গেলে কালু বলল, দাঁড়া, আমি ওপর থেকে পয়সা নিয়ে আসি। এরপর উপরে গিয়ে বাবুদের কাছ থেকে টাকা নিয়ে এসে 50 টাকা রাজুর হাতে দিল। রাজু টাকাটা পেয়ে খুব খুশি হলো, কারণ এই পয়সা দিয়ে সে খাবার কিনতে পারবে। সে টাকাটাকে দেখছে আর ভাবছে এটা তার কলকাতায় এসে প্রথম রোজগার। হঠাৎ রাজুর খেয়াল হলো কালু চলে যাচ্ছে। সে ছুটে তার কাছে গেল, গিয়ে বলল, কাকু, তুমি কি আবার কাল সকালে গাড়ি ধুতে আসবে? তাহলে আমিও আসবো তোমাকে সাহায্য করার জন্য। কালু বলল, না, কাল আর লাগবে না,
কিন্তু রাজুর ফ্যাকাশে মুখ দেখে বলল, আচ্ছা ঠিক আছে, কাল সকালে চলে আসবি, কাজ করবি আমার সাথে। রাজু এভাবেই কলকাতার ফুটপাতে রাত কাটায়। সকালে কালুর সাথে গাড়ি ধোয়ার কাজ করে কালু যে টাকা দেয় তাই দিয়ে খাওয়াটা কোনো রকমে চলে যায়, আর সারাদিন কাজের জন্য নানা জায়গায় ঘুরতে থাকে। কয়েকদিন পর একটা শপিং মলের গেটের সামনে লোকজনকে তার জন্য কোনো কাজ আছে কিনা জিজ্ঞেস করলে একজন সিকিউরিটি গার্ড বলল, তুমি শপিং মলে ঝাড়ু দেওয়া, ফ্লোর মোছার কাজ করতে পারবে? রাজু বলল, হ্যাঁ পারবো। সিকিউরিটি ভদ্রলোক বলল, তাহলে এসো আমার সাথে। এই বলে তিনি নিয়ে গিয়ে দীনেশ নামে একজন সুপারভাইজারের সঙ্গে দেখা করিয়ে দিল। দীনেশ হলো একে হাউসকিপিং কোম্পানির সুপারভাইজার। দীনেশ রাজুর সাথে কিছুক্ষণ কথা বলার পর বলল, তুমি আজ থেকেই কাজে লেগে যাও, আজকে তোমার জামা কাপড় পরেই করো, কাল তোমাকে ড্রেস দিয়ে দেব। আসলে এখানে তাদের একজনের পোস্ট খালি ছিল, তার উপরে দুজন ছেলের শরীর খারাপ করেছে বলে আজ আসেনি। শপিং মলের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ তো আর ফেলে রাখা যাবে না, তাই তারা রাজুকেই নিয়ে নিল। অনেক চেষ্টা করার পর রাজু একটা কাজ পেয়ে গেল, যদিও সেই কাজ সুইপারের কাজ। ঝাঁট দেওয়া, ফ্লোর মোছা, ডাস্টবিন পরিষ্কার করা, এ সবই করতে হয়। ৩,৫০০ টাকা বেতন দেবে। রাজু তাতেই খুব খুশি। তাছাড়া সুপারভাইজার দীনেশ একটা মেসবাড়ি দেখে দিয়েছে, খাওয়া পড়ার পরেও তার হাতে কিছু থাকবে। তবে এখনকার বেতন তার কাছে মূল লক্ষ্য নয়। রাজুর লক্ষ্য একটাই, সে কি করে আরো উপরে উঠতে পারবে। সে এই কাজে জয়েন করার সময় দীনেশ স্যারকে একটাই কথা জিজ্ঞেস করেছিল, আমি যদি ভালো কাজ করি তাহলে বেতন বাড়বে কিনা। দীনেশবাবু বলেছিল, ভালো কাজ করলে শুধু বেতন না, তোমার কাজও অন্যরকম হবে। তুমি ঝাড়ু মোছা কাজ বাদ দিয়ে শপিং মলের মাল সাজানো, গোছগাছ করা, কাস্টমারদের সাহায্য করা, এই সব কাজ করবে। ওগুলোও ভালোভাবে শিখে গেলে তুমি সুপারভাইজার হয়ে যেতে পারবে। রাজু তাই খুব মন দিয়ে কাজ করতে থাকলো, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকলো। এর মধ্যে রাজু অন্যের ফোন থেকে পাশের বাড়ির এক দাদার ফোনে ফোন করে তার মা বাবার সাথে কথা বলেছে। সে বলেছে কলকাতায় এসে একটা কাজ পেয়েছে, এখন আর বাড়ি যাবে না, ৩-৪ মাস পর একবার করে বাড়ি যাবে। রাজুর কাজ খুব ভালো, তাই ২ বছর পর সে সুপারভাইজার হয়ে গেল। মানে এখন তার অধীনে ১৬ জন কাজ করে। তাকে আর বিশেষ কিছু কাজ করতে হয় না, এদেরকে কাজ করাতে হয়। তাছাড়া এদের অ্যাটেন্ডেন্স, ছুটি ছাটা, কে কোথায় কাজ করবে, এসব দেখতে হয়। তারপর সময় থাকলে বিভিন্ন কাজে হাত লাগায়। রাজু একইভাবে মন দিয়ে কাজ করতে থাকলো এবং আরো বছর ৩ পর রাজু সাইট সুপারভাইজার হয়ে গেল। মানে সে একটা এরিয়া নিয়ে সুপারভাইজার। মোট 10টা শপিং মলের হাউসকিপিং এর দায়িত্ব এখন তার হাতে। 10 জন সুপারভাইজার এবং প্রায় 150 জন ছেলে তার আন্ডারে কাজ করে। তারা ঠিকমতো কাজ করছে কিনা, ওই শপিং মলগুলো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, কেউ ছুটি নেবে, কারো শরীর খারাপ, তাদের জায়গায় লোক পাঠানো, এই সমস্ত কাজের দায়িত্ব তার উপর। এইভাবেই পেরিয়ে গেল আরো কয়েকটা বছর। রাজু একইভাবে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে। তার কাজে তার ম্যানেজমেন্ট খুব খুশি। এরপর রাজুর প্রমোশন হলো এরিয়া ম্যানেজার হিসাবে। 3 জন সাইট ইনচার্জ তার আন্ডারে। মোট 32টা শপিং মলের হাউসকিপিং এর দায়িত্ব এখন তার হাতে। তার সাথে রাজুকে অফিসের কাজও দেখতে হয়, যেমন লেবার লাইসেন্স রিনিউ করা, ট্যাক্সেশন ফাইলিং করানো, প্রয়োজন মতো নতুন ছেলে কাজে নেওয়া, এইসব। তার সাথে নতুন নতুন সাইট খুঁজে বের করা, অর্থাৎ নতুন শপিং মল বা কারখানায় যাওয়া যারা তাদের কাছ থেকে লোক নেবে বা একে হাউসকিপিংকে কাজের কন্ট্রাক্ট দেবে। রাজু এত বছর ধরে এখানে কাজ করছে। সমস্ত কাজ খুব ভালোভাবে করলেও এই একটা কাজে এসে সে আটকে যেতে থাকলো। সেও খুব ভালো কথাবার্তা বলতে পারে, লোককে কনভিন্স করতে পারে, কিন্তু একটাও নতুন সাইট বা নতুন কোম্পানি ধরতে পারলো না কাজের জন্য। রাজু অ্যানালিসিস করে বুঝতে পারলো বেশিরভাগ ক্ষেত্রে হাই রেটের জন্য তাদের এজেন্সিকে নিচ্ছে না। তার কোম্পানি যদি লাভের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করে এবং তারা নতুন লোককে দিয়ে কাজ শুরু করে, তাহলেই সে অনেকগুলি অর্ডার পেতে পারে। কিন্তু তার কোম্পানির ম্যানেজমেন্ট এই প্রস্তাবে রাজি হলো না। উল্টে রাজুকে এই প্রথমবার তার কাজের অবহেলা বা ঠিকমতো কাজ করতে না পারার জন্য অপমান করলো। রাজুকে বলল,
তুমি ঠিকমতো কাজ করতে পারছো না বলে এই সব প্রস্তাব নিয়ে আসছো। রাজুর খুব খারাপ লাগলো। সে আরো বেশি বেশি করে নতুন নতুন কোম্পানির অফিসে যেতে থাকলো কাজ পাওয়ার জন্য। দু একটা অবশ্যই পেল, কিন্তু ম্যানেজমেন্ট খুশি হলো না। আর রাজুরও খুব খারাপ লাগছে যে তাদের রেট বেশি হওয়ার জন্য বেশিরভাগ কোম্পানি তাদেরকে রিজেক্ট করছে। এইভাবে ধাক্কা খেতে খেতে রাজু যখন কিভাবে এগোবে বুঝতে পারছে না, তখনই তার মাথায় একটা নতুন আইডিয়া খেলে গেল। আইডিয়া মাথায় আসতেই তার চোখ দুটো চকচক করে উঠল। কেমন হয় সে যদি একটা নতুন কোম্পানি বা এজেন্সি শুরু করে? কি কি লাইসেন্স লাগে আর কিভাবে হাউসকিপিং এজেন্সির ব্যবসা চালাতে হয় সে শিখে গেছে। তার কাছে লোকজন বা ম্যান পাওয়ারও হয়ে যাবে, কারণ তার গ্রামের বেশ কিছু ছেলে তার মাধ্যমেই এই কোম্পানিতেই কাজে ঢুকেছে। দু একজন সুপারভাইজারও হয়ে গেছে। তাদেরকে বললেই তারা তার কাছে কাজ করতে চলে আসবে। তার উপরে সে এখন বাড়ি গেলেই তার গ্রামে এবং আশেপাশের গ্রামের অনেক ছেলেই তাকে কাজের জন্য বলতে থাকে। তারাও এই কাজ করতে প্রস্তুত আছে। রাজু আর চুপ করে বসে থাকলো না। রাজুর মায়ের নাম শুক্লা, তাই শুক্লা হাউসকিপিং এজেন্সি নাম দিয়ে তার জন্য ট্রেড লাইসেন্স, লেবার লাইসেন্স, জিএসটি সার্টিফিকেট এসব রেডি করে তার থাকার জন্য ভাড়া করা রুমটাকেই অফিস বানিয়ে আবার সেই সব কোম্পানিগুলোর কাছে গেল যারা একে হাউসকিপিংকে কাজ দেয়নি বেশি রেট থাকার জন্য। তারপর বাড়ি গিয়ে তাদের ওখানে কোন কোন ছেলে এখন কাজ করতে ইচ্ছুক তাদের একটা লম্বা লিস্ট তৈরি করলো। ডায়েরিতে লিখে রাখলো তাদের নাম, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। তারপর আবার কলকাতায় এসে একটা কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট ফাইনাল করলো এবং একে হাউসকিপিং কোম্পানির চাকরি ছেড়ে দিল। সে জানে সে এখন যে পরিমাণ বেতন পেত এই মুহূর্তে তার নতুন এজেন্সি থেকে ওই টাকা লাভ করতে পারবে না, কারণ 2012 সালে 3,500 টাকা বেতনে শুরু করে সে এখন এই 2023-এ এসে 70,000 টাকা বেতন পায়। কিন্তু সে এটাও জানে ভালো করে কাজ করতে থাকলে ধীরে ধীরে তার কোম্পানিও একদিন একে হাউসকিপিং কোম্পানির থেকেও বড় হতে পারে। তাই আর পিছন ফিরে তাকালো না, কাজে নেমে পড়ল। ধীরে ধীরে বাড়তে থাকলো তার নতুন নতুন কোম্পানিতে কাজ পাওয়া। সে নতুন কাজ ধরতে থাকলো আর গ্রাম থেকে ছেলেদের ডেকে নিতে থাকলো। মেস বাড়ি দেখে তাদের থাকার ব্যবস্থাও করে দেয়। ধীরে ধীরে বাড়তে থাকলো তার নতুন নতুন কোম্পানিতে কাজ পাওয়া। তার শুক্লা হাউসকিপিং এজেন্সি হয়ে উঠল একটা বড় হাউসকিপিং এজেন্সি। গলির ভেতর ছোট্ট অফিসটা এখন নেই। এখন সে ভালো জায়গায় বড় অফিস করেছে, দামি গাড়ি কিনেছে। এখন সে একজন কোটিপতি ব্যবসায়ী। কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসা প্রত্যন্ত গ্রামের রাজু নামের ছেলেটি আজ 2025-এ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার কাছে এখন বহু মানুষ কাজ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।